কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট, পেজ নাম্বার 294 রয়েছে মডেল সেট 11। তো এই সেটটির যে সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, এর আগের যে সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে চলো এখন এখানে সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। শুরুতে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াই ডিড নট পিপল উইপ এনিমোর, মানুষেরা আর কাঁদেনি কেন? তো অ্যান্সারটা এইখানে লিখব, এই পিপল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। এই লাইনটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হাউ ওয়াজ দ্য ট্রেন কম্পার্টমেন্ট ডেকোরেটেড, ট্রেনের যে কম্পার্টমেন্টটা সেটা কিভাবে সাজানো হয়েছিল। তো আমরা অ্যান্সারটা শুরু করব এই দ্য ট্রেন থেকে, দ্য ট্রেন কম্পার্টমেন্ট, এরপরে লিখব ওয়াজ, এরপরে ডিকড, এরপরে এই যে এখানে রয়েছে উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে সাজানো হয়েছিল। এরপরে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। গান্ধীজির অ্যাসেস ওয়ার টেকেন টু ড্যাশ, অ্যান্সারটা হবে এলাহাবাদ। গান্ধীজির ছাইবস্ত্রগুলোকে নিয়ে যাওয়া হয়েছিল এলাহাবাদে। এরপরে দ্য হিউজ ক্রাউডস হুইচ গ্যাদার্ড অ্যাট এভরি প্ল্যাটফর্ম লুকড ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সরফুল। যে সমস্ত মানুষেরা প্রত্যেকটা প্ল্যাটফর্মে যারা জড়ো হয়েছিল তাদেরকে দুঃখী দেখাচ্ছিল। এরপরে সিয়ের দাগে রয়েছে ট্রু ফলস, রয়েছে দ্য অ্যাসেস অফ গান্ধীজি ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস অ্যামিডেস্ট এ হিউজ ক্রাউড। তো বলছে গান্ধীজির ছাইভস্যগুলো গঙ্গাতে নিক্ষেপ করা হয়েছিল একটি বৃহৎ ভিড়ের সামনে, বা সেখানে বড় ভিড় একটা জমা হয়েছিল, এটা হচ্ছে ট্রু হবে। এরপরে রয়েছে আফটার দ্য লাস্ট রাইটস দ্য অথার অ্যালং উইথ আদার রিটার্নড টু বোম্বে। তো এই যে রাইটস রয়েছে, এই রাইটস মানে হচ্ছে ওই যে ছাইবস্ত্র যেটা হচ্ছে নিক্ষেপ করা হলো ওই ব্যাপারটাকে। তো সেটার পরে অথার এবং অন্যরা তারা হচ্ছে বোম্বেতে ফিরে এসেছিলেন বা ফিরে গিয়েছিলেন, এটা হচ্ছে ফলস হবে, তারা দিল্লিতে ফিরে গিয়েছিল। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এটি রয়েছে ফিবল থেকে। শুরুতে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হু রোট দ্য অ্যাবাভ পোয়েম। তো ওপরের কবিতাটি কে লিখেছেন? তো হুয়ের জায়গায় কবির নাম লেখা হবে র্যালফ ওয়াল্ডো ইমারসন। এরপরে রোট থেকে যা আছে পোয়েম পর্যন্ত লিখে ফুলস্টপ দেওয়া হবে। এরপর রয়েছে হু ইজ নট হাফ সো স্প্রাই, তো কে অর্ধেকটাও প্রাণোজ্জ্বল নয় বা হচ্ছে ছটপটে নয়, সেটা হচ্ছে মাউন্টেন। তাহলে হুয়ের জায়গায় মাউন্টেন লেখা হবে দ্য মাউন্টেন, এরপরে ইজ থেকে যা আছে স্প্রাই পর্যন্ত লিখে ফুলস্টপ দেওয়া হবে। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, রয়েছে দ্য স্কুইরেল উইল নট ডিনাই, এরপরে ড্যাশ রয়েছে। তাহলে স্কুইরেল উইল নট ডিনাই, স্কুইরেল অস্বীকার করবে না, যে এই যে এরপরে রয়েছে ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, তো ইউর জায়গায় লেখা হবে দ্য মাউন্টেন, MOUNTAIN, দ্য মাউন্টেন। এরপরে মেকটাকে মেক্স করতে হবে, তাহলে দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, এরপরে ফুল স্টপ দেওয়া হবে। এরপরে রয়েছে দ্য মাউন্টেন ইজ আনএবল টু, এরপরে ড্যাশ রয়েছে, এরপরে হবে ক্র্যাক এ নাট, তাহলে মাউন্টেন একটা বাদাম ভাঙতে পারে না। এরপর একটি আনসিন রয়েছে, চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। যামিনী রয় ওয়াজ এ স্টুডেন্ট অফ অবনীন্দ্রনাথ ট্যাগর, যামিনী রয় অবনীন্দ্রনাথ ঠাকুরের একজন শিষ্য ছিলেন বা ছাত্র ছিলেন। হি বিগেন হিজ কেরিয়ার, তার যে কেরিয়ারটা তিনি শুরু করেছিলেন, তার জীবনটা শুরু করেছিলেন অ্যাজ এ পোর্ট্রেট পেইন্টার, একজন পোর্ট্রেট পেইন্টার হিসেবে। বাট গেভ আপ হিজ কেরিয়ার, কিন্তু তার যে কেরিয়ারটা তিনি ত্যাগ করেছিলেন বা ছেড়ে দিয়েছিলেন কাজটা মিডওয়ে, মাঝপথেই, টু ডিসকভার এ স্টাইল অফ হিজ ওন, তার নিজের একটা স্টাইল খুঁজে পাওয়ার বা আবিষ্কার করার জন্য। ইন ডুইং সো, এটি করতে গিয়ে হি সাউট টু ক্যাপচার, তিনি ক্যাপচার করতে চেয়েছিলেন দ্য এসেন্স অফ সিম্পলিসিটি, যে সাধারণ ব্যাপার বা সাধারণ সারাংশটা ইম্বডিড ইন দ্য লাইফ অফ দ্য রুরাল মাসেস, অর্থাৎ গ্রাম্য জীবনের যে চিত্র সেটা তিনি ক্যাপচার করতে চেয়েছিলেন। নিডলেস টু সে, বলা অপ্রয়োজনীয়, যামিনী রয় গেভ ইন্ডিয়ান আর্ট ইটস ওন আইডেন্টিটি, যামিনী রয় ভারতীয় শিল্পকলাকে তার নিজের পরিচয় দিয়েছিলেন।
ডিউরিং দ্য 1940s 1940-এর দশকে হিজ পপুলারিটি রিচড এ নিউ হাই, একটি নতুন শিখরে পৌঁছেছিল। ইন 1946 1946 সালে হিজ ওয়ার্ক ওয়াজ এক্সিবিটেড ইন লন্ডন, তার কাজকর্ম সেটা হচ্ছে লন্ডনে প্রদর্শিত হয়েছিল। অ্যান্ড ইন 1953 এবং 1953 সালে ইন দ্য নিউ ইয়র্ক সিটিতেও হচ্ছে প্রদর্শিত হয়েছিল। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ ইন 1954, 1954 সালে তাকে পদ্মভূষণ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছিল। হিজ ওয়ার্ক হ্যাড বিন এক্সিবিটেড এক্সটেন্সিভলি ইন ইন্টারন্যাশনাল এক্সিবিশনস, তার যে কাজকর্মগুলো সেটা হচ্ছে আন্তর্জাতিক যে এক্সিবিশন বা প্রদর্শনী সেখানে ব্যাপকভাবে প্রদর্শিত হয়েছিল। হি স্পেন্ট মোস্ট অফ হিজ লাইফ লিভিং অ্যান্ড ওয়ার্কিং ইন কলকাতা, তিনি তার বেশিরভাগ জীবনটা কাটিয়েছিলেন এবং কাজ করেছিলেন কলকাতাতেই। বাট অল দিস অ্যাডিউলেশন, কিন্তু এই যে সমস্ত তোষামোদ লেফট রয় আনচেঞ্জ, তাকে অপরিবর্তিত রেখেছিল। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের আনসারগুলো দেখে নেব। প্রথমে রয়েছে যামিনী রয় গেভ আপ হিজ কেরিয়ার মিডওয়ে টু আর্ন মোর মানি, তো আরও বেশি টাকা উপার্জন করার জন্য যামিনী রয় তার কেরিয়ারকে মাঝপথে ছেড়ে দিয়েছিলেন, জীবনটাকে বা তার কাজটাকে ছেড়ে দিয়েছিলেন, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে, হি বিগ্যান হিজ কেরিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেইন্টার বাট গেভ আপ হিজ কেরিয়ার মিডওয়ে টু ডিসকভার স্টাইল অফ হিজ ওন, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর রয়েছে রয়েজ পেন্টিং ওয়ার এক্সিবিটেড বোথ ইন ইউরোপ অ্যান্ড আমেরিকা, তো রয়ের যে আঁকাগুলো সেগুলো হচ্ছে ইউরোপ এবং আমেরিকা দুই জায়গাতেই প্রদর্শিত হয়েছিল, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে, ইন 1946 হিজ ওয়ার্ক ওয়াজ এক্সিবিটেড ইন লন্ডন অ্যান্ড ইন 1953 ইন দ্য নিউ ইয়র্ক সিটি, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে বিয়ের দাগে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে অ্যাজ অ্যান আর্টিস্ট হোয়াট ডিড যামিনী রয় ওয়ান্ট টু ক্যাপচার, তো একজন আর্টিস্ট হিসেবে যামিনী রয় কোন জিনিসটাকে ক্যাপচার করতে চেয়েছিলেন, তাহলে আমরা লিখব এই অ্যাজ অ্যান আর্টিস্ট, এরপরে কমা দিব, এরপরে যামিনী রয়, এরপরে ওয়ান্ট রয়েছে এটাকে ওয়ান্টেড করতে হবে টু ক্যাপচার, এরপরে লিখব দ্য এসেন্স অফ সিম্পলিসিটি এমবডিড ইন দি লাইফ অফ দ্য রুরাল মাসেস, এই লাইনটা হচ্ছে লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে হাউ ডিড যামিনী রয় এনরিচ ইন্ডিয়ান আর্ট, ভারতীয় শিল্পকলাকে এই যামিনী রয় কীভাবে সমৃদ্ধশালী করেছিল, তাহলে অ্যান্সারটা আমরা লিখব এই যামিনী রয় এনরিচ রয়েছে এটাকে এনরিচড করব ইন্ডিয়ান আর্ট, এরপরে বাই, এরপরে এই যে গেভ রয়েছে এটাকে আমরা গিভিং করব, এই যে GIVING গিভিং, এরপরে ইন্ডিয়ান আর্ট ইটস ওন আইডেন্টিটি, এই লাইনটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়ার ডিড যামিনী রয় স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ, যামিনী রয় তার বেশিরভাগ জীবনটা কোথায় কাটিয়েছিলেন, তো এই লাইনটাতে অ্যান্সার রয়েছে, তো এই যে হিটার জায়গায় যামিনী রয় কথাটা লেখা হবে, যামিনী রয় স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ লিভিং অ্যান্ড ওয়ার্কিং ইন কলকাতা, এই লাইনটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, রয়েছে সি ওয়াজ নট, এরপরে হবে অ্যাট হোম হোয়েন দ্য ম্যান কেম, তাহলে তিনি বাড়িতে ছিলেন না যখন মানুষটি এসেছিলেন। এরপরে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে হিজ গ্র্যান্ডফাদার ডায়েড লাস্ট নাইট, তো এটা ফ্রেজাল ভার্ব করতে দেওয়া রয়েছে, তাহলে ডায়েডের ফ্রেজাল ভার্ব হচ্ছে পাস অ্যাওয়ে, তো এখানে ডায়েড রয়েছে হবে পাস্ট অ্যাওয়ে, তাহলে এই যে ডায়েড রয়েছে এর জায়গায় পাস্ট অ্যাওয়ে লেখা হবে, বাকি যা আছে পুরো লেখা হবে। এরপর রয়েছে ম্যান ক্যান নট এসকেপ ডেস্টিনি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে, এখানে মানেটা হচ্ছে মানুষ ভাগ্যকে পেয়ে যেতে পারে না, তাহলে ভাগ্যকে অ্যাকসেপ্ট করতে হয়, গ্রহণ করতে হয়, তাহলে ম্যান হ্যাজ টু অ্যাকসেপ্ট ডেস্টিনি। এরপর রয়েছে হি সেড টু দ্য ম্যান আই ডিড দিস ইয়েস্টারডে অনলি ফর ইউ, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে, তাহলে এই যে সেড টু রয়েছে এটা টোল্ড করতে হবে, তাহলে হি টোল্ড দ্য ম্যান, এরপরে লিঙ্কার বসাবো দ্যাট,
এরপরে এই যে আই মানে হি, তাহলে এখানে হি লিখব। এরপরে ডিড দিস, তাহলে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে পাস্ট পারফেক্ট হবে, হ্যাড ডান। এরপরে দিসটা দ্যাট হবে। ইয়েস্টারডে আছে, তাহলে দ্য প্রিভিয়াস ডে হবে, PREVI প্রিভিয়াস ডে। এরপরে অনলি ফর, এরপরে এই যে ইউ মানে হচ্ছে এই দ্য ম্যান, তাহলে অনলি ফর হিম। তাহলে অ্যান্সারটা হলো হি টোল্ড দ্য ম্যান দ্যাট হি হ্যাড নট ডান দ্যাট দ্য প্রিভিয়াস ডে অনলি ফর হিম। এরপর রয়েছে দে লাফড অ্যাট মি, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে অবজেক্ট যে মিটা রয়েছে এটা শুরুতে আসবে, আই হবে। এরপরে সিম্পল পাস্ট টেন্সে আছে, বি ভার্ব ওয়াজ বসবে এবং ভার্বের থার্ড ফর্ম লাফড, LAUGHED। এরপরে অ্যাট বসে যাবে। এরপরে প্রিপোজিশন বাই বসবে এবং দেটা দেম হয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো আই ওয়াজ লাফড অ্যাট বাই দেম। এরপরে সিয়ের দাগে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে কাভারিং এ লার্জ অর ওয়াইড এরিয়া, এটা হচ্ছে এক্সটেন্সিভলি। এরপর রয়েছে অ্যাডমায়ারেশন অ্যান্ড প্রেস, এটা হচ্ছে অ্যাডিউলেশন। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।